বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ঐতিহাসিক মক্কা প্যাক্টে যুক্ত হতে পারে মিশরও। তুর্কির পররাষ্ট্রমন্ত্রী জানালেন, ইরানকে দমনে নয়, নিজেদের সুরক্ষা নিশ্চিতেই এই চুক্তি। হরমুজ প্রণালী পুরোপুরি সচলে, যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিল ইরান। টুল বসাবে না তেহরান, নিশ্চয়তা পাওয়ার দাবি জেডি ভান্সের। বিশ্বব্যাপী বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম। যুদ্ধ আর জলবায়ু সংকটে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন আর সরবরাহ। ভয়াবহ সংকটের সতর্কবার্তা জাতিসংঘের। বাড়ছে ঐতিহাসিক মক্কা প্যাক্টের বহর। চতুর্থ দেশ হিসেবে যোগ দিতে পারে আরেক সুন্নি মুসলিম প্রধান দেশ মিশর। এমন তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানিয়েছেন, ভবিষ্যতে আরো অনেক দেশকে এই প্যাক্টের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইরানকে টার্গেট করে চুক্তিটি সই করা হয়নি, এই মন্তব্যও করেছেন ফিদান। তার মতে, কৌশলগতভাবে এই চুক্তি ন্যাটোর আর্টিকেল 5 এর মতোই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার শিকার হয়েছে একের পর এক মুসলিম দেশ। এমন পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি মক্কা প্যাক্ট। তিন দেশই সুন্নি মুসলিম প্রধান ও যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি ইরান বিরোধী অবস্থান নিতেই একজোট হচ্ছে দেশগুলো? নিজেদের অবস্থান স্পষ্ট করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানকে টার্গেট করতে হয়নি মক্কা চুক্তি। আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকট সমাধানের পক্ষে তাদের অবস্থান। সৌদি আরবের সাথে আলোচনার সময় দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা বা ইরানকে ধ্বংস করে ফেলার মতো কোনো অভিপ্রায় তাদের নেই, বরং এ বিষয়ে তাদের চিন্তাভাবনা ভিন্ন। তাদের অবস্থান হলো, ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ কোনো সমাধান নয়। এই সমস্যার সমাধান আলোচনা ও সমঝোতার মাধ্যমেই হওয়া উচিত। বর্তমানে তিন দেশ চুক্তিতে থাকলেও ভবিষ্যতে এর আকার আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন হাকান ফিদান। তার দাবি, আপাতত চতুর্থ দেশ হিসেবে এতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে মিশরের। সব বিষয়েই মিশর আমাদের অংশীদার। আমার বিশ্বাস, পরবর্তী পর্যায়ে মিশরও এই জোটের অংশ হিসেবে আমাদের সাথে যুক্ত হবে। এক্ষেত্রে কিছু কারিগরি বিষয় রয়েছে, সেগুলোর সমাধান হলে মিশরের এর অংশ না হওয়ার কোনো কারণ নেই। তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন, তাদের মক্কা প্যাক্টের শর্ত কৌশলগতভাবে ন্যাটোর আর্টিকেল 5 এর মতোই। কেবল নিজেদের প্রতিরক্ষাই লক্ষ্য, অন্য কোনো দেশে হামলা বা আগ্রাসনের পরিকল্পনা নেই বলেও দাবি করেন তিনি। হরমুজ প্রণালী পুরোপুরি সচলে, যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিল ইরান। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC। আছে নিষেধাজ্ঞা বাতিল আর অবরুদ্ধ সম্পদ ছাড়ের দাবিও। IRGCর সতর্কবার্তা, সবগুলো শর্ত পূরণ হলেই কেবল চালু হবে হরমুজ। তবে জলপথটি ঘিরে টোল বসানোর পরিকল্পনা নেই তেহরানের কর্মকর্তাদের বরাতে, এমন তথ্য জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের মূল ভূখণ্ডে যুদ্ধ বন্ধ হলেও হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চলছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধে তেহরানের ট্রাম্প কার্ডের জবাবে মার্কিন নৌ অবরোধ। সব মিলিয়ে এখনও অচল অবস্থায় হরমুজ। প্রণালী ঘিরে বিকল্প একটি অস্থায়ী রুট তৈরিতে চুক্তির কাছাকাছি ইরান ওমান নিশ্চিত করেছে দুই পক্ষই, কিন্তু এটি সাময়িক বন্দোবস্ত বলেও জানিয়েছে। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য 6টি শর্ত বেঁধে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী চালুর সাথে ওমান ইরান আলোচনার সম্পর্ক নেই, বরং তা ইসলামিক রিপাবলিকের দেয়া শর্তের ওপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্র আমাদের শর্ত মানছে কিনা তার ভিত্তিতে হবে সিদ্ধান্ত। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ সম্পদ মুক্ত, তেহরানের মূল্যবোধের বিরুদ্ধে হুমকি বন্ধ এবং ইরান ও আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থায়ীভাবে বন্ধের দাবিও রয়েছে তেহরানের 6 দফা শর্তাবলীতে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের জুলকাদর জানিয়েছেন, যুদ্ধ বা আলোচনা যাই হোক না কেন, এসব দাবি থেকে পিছু হটবে না তেহরান। যুক্তরাষ্ট্রকে আচরণ সংশোধনের আহ্বানও জানিয়েছেন তিনি।
অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের দাবি, হরমুজ প্রণালীতে টোল বসানোর পরিকল্পনা নেই বলে তাকে নিশ্চিত করেছেন ইরানি কর্মকর্তারা। জলপথটি দিয়ে নিরাপদ জাহাজ চলাচলে কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব ধরনের বিকল্প প্রয়োগের কথাও জানিয়েছেন ভান্স। চুক্তিতে রাজি করাতে ইরানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে দাবি, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে ফেলেছে মার্কিন বাহিনী। তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছি, প্রচলিত সামরিক শক্তি গুঁড়িয়ে দিয়েছি। যুক্তরাষ্ট্রের সাথে উন্নত সম্পর্ক গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী পরিবর্তনগুলো তারা করতে ইচ্ছুক কিনা সেদিকে নজর রাখছি। আমাদের সাধ্যমতো চাপ প্রয়োগ অব্যাহত রাখবো। যুদ্ধ নয়, শান্তিও নয়, এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় ইরান। শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার আশা, ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমেই হবে সংকটের সমাধান। যে কোনো সমঝোতা স্মারকের ক্ষেত্রেই শর্ত লঙ্ঘনের ঘটনা হয়, তবে নীতিগতভাবে বিবাদে জড়ানোর পরিবর্তে এসব লঙ্ঘনজনিত সমস্যা সমাধানের জন্য একটি দল গঠন করা উচিত ছিল। ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনায় বর্তমানে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা নিশ্চয়ই এমন এক পর্যায়ে পৌঁছাতে পারবো যা আমাদের এই যুদ্ধ নয়, শান্তিও নয় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে। অবস্থা নিয়ে ধোঁয়াশার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির আধার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামে প্রকাশ করা হয় ভিডিওটি। তবে এটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ফুটেজে দেখা যায় মুজতাবা খামেনিকে ঘিরে বসে আছেন বেশ কয়েকজন ব্যক্তি। তাদের সাথে কথা বলছেন সর্বোচ্চ নেতা, তবে তার চারপাশে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই আর প্রকাশ্যে দেখা যায়নি মুজতবাকে। এমনকি অংশ নেননি তার বাবা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতেও। ভূপাতিত করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ড্রোন ও আকাশযানের ধ্বংসাবশেষ এর ফুটেজ প্রকাশ করল ইরান। চলমান যুদ্ধে ইরানের ভূখণ্ডে অনুপ্রবেশকারী মার্কিন ও ইসরায়েলি বেশ কিছু ড্রোন সহ আকাশযান ভূপাতিত করে আইআরজিসি। গেল সপ্তাহে সেসব সমরযানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি, যা মুহূর্তেই মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশিত ফুটেজে একটি মার্কিন F-15 ফাইটার জেট সহ কয়েকটি ড্রোনের অংশ দেখা যায়। চলতি বছরের 3 এপ্রিল ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছিল তেহরান। সৌদি আরবের জিজানে আমকোর একটি শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে অবকাঠামোটির শিল্প নিরাপত্তা ও অগ্নি নিরাপত্তা দল। ঘটনাটি নিশ্চিত করেছে সৌদির জ্বালানি মন্ত্রণালয়। জানা গেছে রোববার ভোরে আচমকা আগুন লেগে যায় শোধনাগারটিতে। ক্ষতিগ্রস্ত হয়ে এখনো মেলেনি কোনো রকম হতাহতের খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন। আগুন লাগার কারণে এখনো জানানো হয়নি। এদিকে শোধনাগারটিতে হামলা করার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত শোধনাগারটিতে উৎপাদিত হয় দৈনিক 4 লাখ ব্যারেল জ্বালানি তেল। এর আগে গেল মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার জেরে বন্ধ করা হয়েছিল শোধনাগারটি। আন্তর্জাতিক সমর্থিত সরকারের সাথে কাগজে সমঝোতা ভেঙে আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। মারিব ও হাদারামৌত প্রদেশের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছুড়েছে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন। পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেন প্রশাসনও। মূলত সৌদি সমর্থিত বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি ও নৌ অবরোধের প্রতিবাদে এই অভিযান হুতি বিদ্রোহীদের। তবে সরকার বলছে চাপের মুখে নিজেদের অবস্থান ধরে রাখতে এসব হামলা চালাচ্ছে হুতিরা। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝে আবারও হামলা পাল্টা হামলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে অঞ্চলটির আরেক দেশ ইয়েমেনে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সাথে পুরনো বিবাদে জড়িয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। মারিব ও হাদ্রামৌত প্রদেশে অবস্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। দিনের আলোতে এসব হামলার পাল্টা জবাব দিয়েছে ইয়েমেন সরকারও। আল জৌফ প্রদেশে অবস্থিত বিমানবন্দর ও হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে চলেছে অভিযান। প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে নতুন করে দানা বাঁধছে দুপক্ষের সংঘাত?
পূর্ব ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি এবং সানার নৌ ও বিমানবন্দরগুলোতে সৌদি অবরোধ এই হামলার মূল কারণ বলে জানিয়েছে হুতিরা। মূল টার্গেটও ছিল মারিব, হাদ্রামত ও সৌদি সীমান্ত এলাকার পাহারায় থাকা হোমল্যান্ড শিল্ড ফোর্স। সেই সাথে রিয়াদ নেতৃত্বাধীন জোটের তত্ত্বাবধানে আল জৌফ ও হাদ্রামতের হুতি বিদ্রোহী ফ্রন্টলাইনের নিরাপত্তায় নিয়োজিত ইমার্জেন্সি রেসপন্স ফোর্সেসের ঘাঁটিও হয়েছে লক্ষ্যবস্তু। ইয়েমেন প্রশাসন বলছে, সামরিক ও রাজনৈতিক চাপের মুখে নিজেদের অবস্থান ধরে রাখতে এসব হামলা চালাচ্ছে হুতিরা। 2022 সালে এক অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির মধ্য দিয়ে কার্যত বন্ধ হয় হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যকার সংঘাত। দীর্ঘ বিরতির পর সংঘাত আবারও মাথাচাড়া দিয়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে। সবশেষ গেল মাসে সৌদি আরবের বেশ কিছু জাহাজে হামলা করার মধ্য দিয়ে দেশটির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতি গোষ্ঠী, যার জবাবে পশ্চিম ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা চালায় রিয়াদ, যা গেল 4 বছরে দুপক্ষের মধ্যে হওয়া সবচেয়ে বড় সংঘাত। দুপক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে বর্তমান পরিস্থিতিতে দেখা দিয়েছে আবারও বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের হাড় সহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়েছে ক্যান্সার। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। হোয়াইট হাউস ছাড়ার পর গেল বছর মে মাসে বাইডেন নিজেই জানান তার শরীরে শনাক্ত হওয়া প্রোস্টেট ক্যান্সারের কথা, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে। নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। গত বছর অক্টোবরে বাইডেনের একজন মুখপাত্র জানিয়েছেন ক্যান্সারের জন্য রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন তিনি। স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার পরও 2024 সালের নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে ডেমোক্রেটদের চাপের মুখে সরে দাঁড়ান। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। বিশ্বজুড়ে বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম। গত জুলাইয়ে আগের মাসের তুলনায় 0.6% বেড়েছে খাদ্যমূল্য। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে এই তথ্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সহিংসতায় চরমভাবে ব্যাহত খাদ্য সরবরাহ, জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত ফসল উৎপাদনও সব মিলিয়ে বিশ্ব এক ভয়াবহ সংকটে বলেও সতর্কবার্তা দিয়েছে FAO। পশ্চিম এশিয়ায় ধান, গম সহ বিভিন্ন দানাদার শস্য ঘরে তোলার উপযুক্ত সময়। তবে এবার তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার কারণে কমে গেছে ফসলের ফলন। তার উপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জেরে কৃষ্ণ সাগর দিয়ে রফতানি বাধাগ্রস্ত। মধ্যপ্রাচ্যে সংঘাতে টালমাটাল আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থা। এশিয়ার এল নিনোর প্রভাবে নষ্ট হচ্ছে ফসল। ইউরোপ জুড়ে চলা তীব্র তাপপ্রবাহ ফেলছে প্রভাব। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার দেশগুলোতে খাদ্যপণ্যের দাম বেড়েই চলেছে। সবচেয়ে বেশি বেড়েছে গম, চিনি আর ভোজ্য তেলের দাম। গমের দাম বেড়েছে গড়ে প্রায় 6%। পাম থেকে সয়াবিন, ঊর্ধ্বমুখী সব ধরনের ভোজ্য তেলের দাম সূচক গিয়ে ঠেকেছে 4 বছরে সর্বোচ্চে। বিশ্বব্যাপী চিনির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে, প্রায় 5.5%। একদিকে ভয়াবহ গরম ও শুষ্ক আবহাওয়ায় কমেছে আখের ফলন, অন্যদিকে কিছু দেশে ইথানল বানাতে বাড়ছে আখের ব্যবহার। জলবায়ু পরিবর্তন আর যুদ্ধ সংঘাতের ফলে আগামীতে খাদ্যপণ্যের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছে FAO। দফায় দফায় আলোচনার পরও সমাধান না হওয়ায় এখনও ভারতের ঝাড়খণ্ডের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের সাথে রোববার আবারও আলোচনায় বসার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। তবে আন্দোলনকারীদের অভিযোগ, আন্দোলন নস্যাতে রাজনৈতিক ষড়যন্ত্র করছে সরকার। তাদের দাবি, শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। এদিকে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গত 16 দিন ধরে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আন্দোলন চলছে ঝাড়খণ্ডে। গত শুক্রবার থেকে সরকার আন্দোলনকারীদের 5 দফা বৈঠক করলেও হয়নি কোনো সুরাহা। ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রোববার দেশটির ওডেসায় রাতভর মিসাইল ও ড্রোন ছোড়ে রুশ বাহিনী। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এছাড়াও ঐতিহাসিক শহরটির বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায়। রুশ হামলার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। আহত হয়েছে কমপক্ষে 8 জন। তবে আহত 8 জনের মধ্যে 7 জনেই শঙ্কামুক্ত বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গেল কয়েক মাস ধরেই পরস্পরের বিরুদ্ধে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদারের অভিযোগ করে আসছে দুপক্ষই।
তাইওয়ানের বার্ষিক সামরিক মহড়ায় রাসায়নিক হামলা মোকাবেলায় প্রস্তুতি নিল সেনারা। দ্বীপটিতে চলছে 10 দিন ব্যাপী সামরিক মহড়া। রোববার রাসায়নিক হামলা হলে কি করণীয় আর কিভাবে নিজেকে সুস্থ রেখে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে তারই অনুশীলন করেন দ্বীপ অঞ্চলটির সেনারা। প্রশিক্ষণের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তাইওয়ানের সেনাবাহিনী, যেখানে দেখা যায় মহড়ায় অস্ত্র ও সরঞ্জাম জীবাণুমুক্ত করার কৌশলও শেখানো হচ্ছে। তাইপের দাবি, চীনের ক্রমবর্ধমান উস্কানির জবাবে নিজেদের প্রস্তুত রাখতেই তাদের এই মহড়া। 5 আগস্ট শুরু হওয়া মহড়া চলবে আগামী 14 আগস্ট পর্যন্ত। স্পেনে অপ্রত্যাশিত অভিবাসী সংকটের পর দেশটির সাথে অন্যান্য ইউরোপীয় মিত্রদের সম্পর্ক জটিল হচ্ছে। এরই মাঝে স্পেন থেকে ইতালি যাওয়া যে কোনো দেশের নাগরিকদের জন্য সীমান্তে তল্লাশি জোরদার করেছে রোম, যা অযৌক্তিক ও বৈষম্যমূলক আখ্যা দিয়েছে স্পেন। সিদ্ধান্তটি প্রত্যাহারের আহ্বান জানালেও তা নাকচ করে ইতালি। জবাবে ইতালি থেকে যাওয়াদের জন্য একই কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বিমানবন্দরে নেমে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন ইতালি থেকে স্পেনে আসা যাত্রীরা। একে একে তাদের পাসপোর্ট ও অন্যান্য নথি খতিয়ে দেখছে এয়ারপোর্ট সিকিউরিটি। সম্প্রতি স্পেনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত অভিবাসন সংকটের পর বেশ টানাপোড়েনের মুখে পড়েছে রোম মাদ্রিদ সম্পর্ক। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই চলতি মাসের শুরু থেকে স্পেন থেকে ইতালি যাওয়া যে কোনো তৃতীয় দেশের যাত্রীদের তল্লাশির সিদ্ধান্ত নিয়েছে রোম। দেশটির প্রশাসন জানিয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা। এদিকে ইতালির এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও বৈষম্যমূলক এবং ইউরোপীয় ইউনিয়নের আদর্শের পরিপন্থী বলে উল্লেখ করেছে স্পেন। অবিলম্বে যা প্রত্যাহারের জন্য রোমের প্রতি আহ্বানও জানিয়েছে মাদ্রিদ। তবে স্পেনের এই আহ্বান এরই মাঝে নাকচ করে দিয়েছে রোম। ইতালির এমন জবাবে দেশটি থেকে আগত যাত্রীদের উপর আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত পাল্টা সীমানা তল্লাশি চালানোর ঘোষণা দিয়েছে স্প্যানিশ সরকার। দু দেশের মাঝে তৈরি হওয়া এই অস্থিতিশীলতাকে ঘিরে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। নৌ ও বিমানপথে স্পেনে আসা যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করছে বিমানবন্দর নিরাপত্তা কর্মীরা। No, non c'è stato il minimo problema nei controlli di sicurezza. স্প্যানিশ সরকারের প্রতি একরকম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। মরক্কোর সাধারণ মানুষদেরও তাদের নিজেদের সরকারি ইউরোপীয় ইউনিয়নে সহজে প্রবেশের মিথ্যা আশা দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এসব ঘটনার পেছনে কোনো আন্তর্জাতিক স্বার্থ কাজ করছে, যেটার উদ্দেশ্য ছিল ইচ্ছাকৃতভাবে একটি বড় ধরনের অভিবাসন সংকট তৈরি করা। Ovvio poi, però insomma ditelo perché tanta gente non lo sa. স্পেনের ছিটমহল সিউতায় মরক্কো থেকে আসা ব্যাপক অভিবাসী সংকটের পর থেকেই দেশটির সাথে জটিল হতে শুরু করেছে অন্যান্য ইউরোপীয় দেশের সম্পর্ক। অন্যদিকে এখনো সিউতায় রয়ে গেছে প্রায় 5,000 অবৈধ অভিবাসী। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারলেন আইন প্রণেতা। একটি দুটি নয়, একে একে 4টি এমন কাণ্ড হয়েছে কসোভোয়। শনিবার পার্লামেন্ট অধিবেশন চলাকালে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলাবিন কুর্তির দিকে ডিম ছুঁড়ে মারেন বিরোধী দলীয় আইন প্রণেতা তাইম কাদ্রিজা। প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে শুরু হয় বিবাদ। আলোচনার জন্য প্রধানমন্ত্রী কুর্তি অতিরিক্ত সময় চাওয়ায় ক্ষেপে যান কাদ্রিজা। এক পর্যায়ে ছুটতে শুরু করেন ডিম। উপস্থিত আইন প্রণেতা এবং পুলিশ কর্মকর্তারা দৌড়ে গিয়ে থামান তাকে। কসোভোয় হঠাৎ আগাম নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। এক রাতে দ্বিগুণ আকার ধারণ করেছে কানাডার দাবানল। নতুন করে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। শনিবার দাবানল ছড়িয়ে পড়ে দেশটির পশ্চিমাঞ্চলের 9,000 হেক্টরের বেশি এলাকায়, যার কারণে সরিয়ে নেওয়া হয়েছে ব্রিটিশ কলম্বিয়ার 20,000-এর বেশি মানুষকে। বন্ধ করে দেওয়া হয়েছে এই এলাকার হাইওয়ে। এছাড়াও স্পেনের হুয়েলভা প্রদেশের 4,000 হেক্টর এলাকা পুড়ে গেছে। শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ অঞ্চলে। ইতালির গার্দা হ্রদের কাছে দাবানল ছড়িয়ে পড়ায় এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে স্থানীয়রা। সার্বিয়ার সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল ও বুলগেরিয়াতেও ছড়িয়েছে দাবানল। তীব্র দাবদাহের কারণে ইউরোপে বেড়েই চলেছে দাবানলের ভয়াবহতা। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাইলট সহ 4 জন। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির মিলিটারি ফায়ার ডিপার্টমেন্ট। প্রাথমিক তদন্তে জানা যায় একই পরিবারের 3 কলম্বিয়ান নারী পর্যটক দর্শনীয় স্থান ভ্রমণে গিয়েছিলেন। তিজুকা ন্যাশনাল পার্কের উপর দিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। এক পর্যায়ে ধাক্কা লাগে বাঁশের তৈরি পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে। নিয়ন্ত্রণ হারিয়ে পার্বত্য এলাকার ঘন জঙ্গলে আছড়ে পড়ে উড়োযানটি। দুর্ঘটনার পর দুর্গম এলাকাটিতে হেলিকপ্টার চলাচলের উপর কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। অপারেশন টেবিলের রোগী, চলছে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার।
এমন সময়ে শুরু হওয়া ভয়াবহ ভূমিকম্পে কাঁপছে চারদিক। জাপানের ভূমিকম্পের সময় ধারণ করা এমন ভিডিও এরই মাঝে ব্যাপক সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যায় কুমামোতে জেনারেল হাসপাতালের ওটিতে জটিল অস্ত্রোপচারে ব্যস্ত ছিলেন চিকিৎসকরা। এমন সময় ভূমিকম্প শুরু হলে ভয়াবহভাবে কাঁপতে শুরু করে সবকিছু। কোনো কিছুর তোয়াক্কা না করে রোগীকে বাঁচাতে অপারেটিং টেবিল চেপে ধরে দাঁড়িয়ে যান দুজন চিকিৎসক। অন্যদিকে মূল্যবান চিকিৎসা সামগ্রীর ক্ষতি ঠেকাতে ছোটাছুটি শুরু করে বাকিরা। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে পুনরায় অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। হরমুজ প্রণালী কি এবার খুলে যাচ্ছে? ওমান বলছে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক, এমনকি সমঝোতাও প্রায় চূড়ান্ত। কিন্তু তেহরানের কথায় মিলছে অন্য ইঙ্গিত। ওমানের সঙ্গে চুক্তি হলেই যে হরমুজ খুলে যাবে তা নয়। তেহরানের বার্তা স্পষ্ট, প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের কয়েকটি পদক্ষেপের উপর। ফলে কূটনীতির টেবিলে সমাধানের সম্ভাবনা তৈরি হলেও হরমুজ ঘিরে সামরিক উত্তেজনা এখনো কাটেনি। আলোচনা থেকে যে পরিকল্পনার কথা সামনে এসেছে তাতে ইরান ও ওমান নিজেদের জলসীমায় জাহাজ চলাচলের জন্য আলাদা দুটি পথ বা লেন চালু করতে পারে। পরিকল্পনা অনুযায়ী ইরানের জলসীমা দিয়ে আসা জাহাজ চলবে উত্তর লেনে, আর হরমুজ থেকে বেরিয়ে যাওয়া জাহাজ ওমানের জলসীমা দিয়ে দক্ষিণ লেন ব্যবহার করবে। পুরো ব্যবস্থাটি দুই দেশের কর্মকর্তারা সমন্বয় করে পরিচালনা করবেন। ইরানের আধা সরকারি ফার্স্ট নিউজ জানিয়েছে, শুরুতেই দুই দেশের আলাদা রুট সাময়িকভাবে চালু করা হতে পারে। পরে জাহাজ চলাচল একটি কেন্দ্রীয় করিডোরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। আগত জাহাজের চলাচল দেখবে ইরান, আর বেরিয়ে যাওয়া জাহাজ তদারক করবে ওমান। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই অন্তর্বর্তী ব্যবস্থার মেয়াদ হতে পারে 60 দিন, যা পরে বাড়ানোর সুযোগও থাকবে। একই সঙ্গে নৌ মাইন সরানো, সামরিক জাহাজের চলাচল এবং বাণিজ্যিক জাহাজের মাশুল নিয়েও আলোচনা হচ্ছে। শুধু ওমানের সঙ্গে সমঝোতা হলেই প্রণালী খুলে দেবে না তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, জুনে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। এর পাশাপাশি ইরানের নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাকির জোরকাদর বলেছেন, ওয়াশিংটন আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ পুরোপুরি খুলবে না। তেহরানের দাবি, ওয়াশিংটনকে মানতে হবে 6টি শর্ত। এর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে হুমকি বন্ধ করা, ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করা। পাশাপাশি জুনের সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া দক্ষিণ ওমানের নৌপথ ব্যবহারের উদ্যোগ বন্ধ করা এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার দাবিও রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি বলছে, হরমুজ খুলে দেওয়া কোনো সাধারণ চুক্তির বিষয় নয়, এর জন্য রয়েছে নিজস্ব নির্দিষ্ট প্রক্রিয়া। আইআরজিসির দাবি, ইরানের শর্ত পূরণ না হলে হরমুজ খোলার সুযোগ নেই। এদিকে ট্রাম্প বলছেন, ইরানের সঙ্গে শিগগিরই চুক্তি হতে পারে। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি। তার মতে, এখন সবচেয়ে জরুরি হলো জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ ব্যবস্থা তৈরি করা। হরমুজ দিয়ে যাওয়া জাহাজের কাছ থেকে ইরান টোল নেবে কিনা তা নিয়েও মতবিরোধ রয়েছে। এর আগে একজন ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছিল, জাহাজের পণ্যের মূল্যের 5 থেকে 7% পর্যন্ত টোল দাবি করছে তেহরান। তবে ভ্যান্স এই দাবি নাকচ করে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে হরমুজে টোল নেওয়ার কোনো পরিকল্পনা নেই। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের দুই দেশেরই দাবি রয়েছে, কারণ প্রণালীর কিছু অংশে দুই দেশেরই বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ইইজেড রয়েছে। এসব এলাকায় প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সংশ্লিষ্ট দেশের বিশেষ অধিকার থাকে। তবে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী অন্য দেশের জাহাজকে নির্দিষ্ট শর্তে এসব জলসীমা দিয়ে চলাচলের সুযোগ দিতে হয়। নিরাপত্তার স্বার্থে কিছু ক্ষেত্রে সেই চলাচলে বিধিনিষেধ আরোপ করা গেলেও পুরোপুরি বাধা দেওয়ার সুযোগ সীমিত। ফলে হরমুজ নিয়ে ইরান ও ওমানের আলোচনা শুধু রাজনৈতিক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দুই দেশের জলসীমার অধিকার, আন্তর্জাতিক আইন ও নিরাপত্তার প্রশ্ন। হরমুজ নিয়ে যখন ইরান ও ওমান সমঝোতার চেষ্টা চলছে, তখন সমুদ্রে হামলার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। 8 আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দাবি, হরমুজ পার হওয়ার সময় দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি অ্যাডনকের একটি ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা করে ইরান। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। ইউএই ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি এ হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে। একই দিনে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, একই দিনে ওমানের উপকূলের কাছে আরেকটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই জাহাজটি অ্যাডনকের ট্যাঙ্কার কিনা তা নিশ্চিত নয়।
এখন হরমুজ নিয়ে দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত, ইরান ও ওমান সীমিতভাবে জাহাজ চলাচল শুরু করতে পারে। দ্বিতীয়ত, হরমুজ পুরোপুরি খুলতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের সমঝোতা দরকার। এর সঙ্গে জড়িয়ে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মার্কিন নিষেধাজ্ঞার মতো বড় বিষয়ও। তাই ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ একেবারেই আগের মতো খুলে যাওয়ার নিশ্চয়তা নেই। আপাতত সীমিত জাহাজ চলাচল শুরু হতে পারে, কিন্তু পুরোপুরি স্বাভাবিক করতে হলে দরকার ইরান যুক্তরাষ্ট্রের বড় সমঝোতা। আর সেই সমঝোতার মাঝেই যদি আবার কোনো জাহাজে হামলা হয়, তাহলে ভেস্তে যেতে পারে এতদিনের কূটনৈতিক অগ্রগতিও। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ঘিরে উত্তেজনার মধ্যে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তার মতে ইসরায়েল মুসলিম বিশ্বের জন্য বড় হুমকি। এই হুমকি মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক জোট গঠন করা দরকার। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার পরদিন অর্থাৎ 8 আগস্ট এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আসিফ। ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র উল্লেখ করে আসিফ বলেন, দেশটি 1917 সালের ঘোষণায় ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়েছিল। এর প্রায় 30 বছর পর 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ইসরায়েল নিয়ে আসিফের কঠোর মন্তব্য অবশ্য নতুন নয়। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে দেশটিকে শয়তান, মানবতার জন্য অভিশাপ এবং ক্যান্সার আক্রান্ত রাষ্ট্র বলে সমালোচনা করেছেন। পাশাপাশি ইউরোপীয় ইহুদিদের হটানোর আহ্বানও জানিয়েছিলেন। পরে অবশ্য তার পোস্টগুলো মুছে ফেলা হয়। ইসরায়েলের আগামী 27 অক্টোবরের নির্বাচন নিয়েও কথা বলেছেন আসিফ। তার মতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনে হেরে গেলেও ইসরায়েলের নীতিতে বড় পরিবর্তন হবে না। জেরুজালেমের ক্ষমতায় নেতানিয়াহু, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বা অন্য কেউ যেই আসুন, ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের মনোভাব বদলাবে না। আসিফের অভিযোগ, ইসরায়েল মুসলিম দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। তাই ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়াতে হবে। পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। 1947 সালে জাতিসংঘে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে ভোট দিয়েছিল পাকিস্তান। এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি দেশটি। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে 1967 সালের আগের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে ইসলামাবাদ। এদিকে নতুন প্রতিরক্ষা জোট নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের চুক্তিটি অনেকটা ন্যাটোর অনুচ্ছেদ 5-এর মতো। অর্থাৎ 3 দেশের কোনো একটির উপর হামলা হলে সেটিকে অন্য 2 দেশের উপরও হামলা হিসেবে দেখা হবে। এই জোটে ন্যাটোর মতো একটি মন্ত্রী পর্যায়ের কমিটি এবং সৌদি আরবে একটি সাধারণ সচিবালয় গঠনের পরিকল্পনা রয়েছে। কিছু কারিগরি বিষয় ঠিক হয়ে গেলে মিশরও এই জোটে যোগ দিতে পারে। খাজা আসিফের বক্তব্যের বিষয়ে ইসরায়েল এখনো কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নতুন সামরিক সহযোগিতা যদি আরো বিস্তৃত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।